So before that, I need to say something about myself. This is Nazrul Islam Bifiru. I'm instructor of IELTS in Canada. So let's start. So welcome to each and everybody. আপনারা সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আইএলটিএস ইন কানাডা পক্ষ থেকে, ডিরেক্টেড বাই তাহিদ স্যার। আমি একজন ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি স্যারের অধীনে। সো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই মেজর, অনেকের কাছে মাইনর, বাট আই শুড সে মেজর বিকজ this is the starting, this is the beginning, this is the initial. আপনি যেটা বলেন এখান থেকে সবকিছুর জন্ম, উত্থান পতন। এটার যাদের বেসিক ধারণা না থাকবে তারা শুরু করতে পারবে না। একটা বাক্য শুরু করতে গিয়ে আপনি প্রথম এলিমেন্টস কি কি লাগে সে বিষয়ে কথা বলবো। তবে রাইটিং শিখতে গিয়ে আপনাদের আমি আবার বলছি, স্পিকিং ডাজন্ট ম্যাটার। আপনি আমাকে বুঝাতে পারলেই হলো স্পিকিং, বাট রাইটিং মিনস একটা ডকুমেন্টস থাকতেছে। আপনি যা লিখতেছেন তার কিন্তু পুরোটা ডকুমেন্টস থাকতেছে। তার মানে আপনার এখানে ভুল করলে আপনি কিন্তু ভুলটা মার্ক করার সুযোগ আছে, বাট স্পিকিং কিন্তু ভুল করার মার্ক করার সুযোগ নাই, কারণ আপনি বলে ফেলছেন, সে বুঝে ফেলছে, ইটস এনাফ। কিন্তু রাইটিং এর ক্ষেত্রে কিন্তু একদম প্রত্যেকটা জিনিস আপনার ডকুমেন্টস থেকে যাচ্ছে। আপনি কি লিখছেন, প্রিপোজিশন ইন দিছেন না অন দিছেন, অ্যাট দিছেন, অ্যাডভার্ব কোথায় হবে, কিভাবে হবে, প্রিপোজিশন আগে হবে না পরে হবে, অ্যাডভার্ব শুরুতে হবে না মাঝখানে হবে না পরে হবে, বাক্যটা কমপ্লেক্স হবে না সিম্পল হবে, কানেক্টরস কোথায় ইউজ করবেন, মানে এরকম একটা হিবিজিবি অবস্থা আমরা করে ফেলি। রাইটিং লিখতে গিয়ে আমাদের আসলে মেজর অনেক সমস্যা হয়ে পড়ে। আমরা এটা আদৌ পর্যন্ত অনেকের সমস্যার সমাধান করতে পারি না, যে যার মতো করে লিখে ফেলি। আমি একটু সামান্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা ইনশাল্লাহ আমাদের যারা কোর্সের আসবেন তারা অবশ্যই গ্রাজুয়ালি প্রত্যেকটা লেসনের মধ্যে পুরো জিনিসটা শিখতে পারবেন, কারণ আমাদের লেসনের প্ল্যানিং আছে আইএলটিএস ইন কানাডার একদম স্টার্টিং থেকে একদম ভেরি বিগিনিং অফ মানে অফ গ্রামার আই শুড সে, মানে যা লাগবে রাইটিং শিখতে একদম বিগিনিং থেকে শুরু করে আপনি এ টু জেড বলা যায়, হাতে কলমে ধরে ধরে আপনাকে একদম আপনার লক্ষ্যে পৌঁছে দেওয়া। তার মানে আপনি যে কোনো বাংলা বাক্য দেখলে আপনি ইংলিশ করতে পারবেন, যে কোনো আইএলটিএস এর রাইটিং টাস্ক আপনি টাস্ক 1 টাস্ক 2 লিখতে গিয়ে যে ধরনের মিস্টেক না হয় সেটা আপনি করতে পারেন এখানে। তার মানে ওটা আপনি তো ওখানে স্ট্রাকচার দেখে শিখে ফেলবেন, বাট আপনি জানি এরকম কানেক্টরস ইউজ করতে পারেন, সিম্পল থেকে কমপ্লেক্স বাক্য বানাতে পারেন। কারণ এরকম অনেকের সমস্যা আছে, স্যার আমি আইএলটিএস পরীক্ষা দেবো, তো স্যার আমার এখানে কিন্তু আমি রাইটিং গুলো লিখতে পারতেছি না, স্যার কানেক্টরস প্রপারলি ইউজ করতে পারতেছি না, স্যার প্যারালেলিজমের সমস্যা আছে, স্যার রিডান্ডেন্সির সমস্যা আছে, স্যার একই ওয়ার্ড দুই তিনবার ইউজ করি, স্যার অ্যাডভার্ব গুলো আমার সমস্যা আছে, গ্রামাটিক গুলো সমস্যা আছে। এরকম অনেকের মোরালের সমস্যা আমরা ফেস করি। প্লিজ ইচ এন্ড এভরিবডি শুড বি সাইলেন্ট প্লিজ, লিসেন টু মি প্লিজ। আপনারা সবাই অবশ্যই মিউট করে দেন প্লিজ। এরকম সমস্যাগুলো আমরা ফেস করি। ইনশাআল্লাহ আমাদের পুরো রাইটিংটা ডিজাইন করা হয়েছে ভাবে যে আপনি একটা ক্লাসের মানে গ্রাজুয়ালি 18টা ক্লাসের মধ্যে আপনি পুরো রাইটিং এর সলিউশন পেয়ে যাবেন। তবে আমি একটা কথা আপনাদের বলবো যে নিয়মতান্ত্রিকতা যাদের ভিতরে নাই তারা অবশ্যই ভালো করতে পারবে না। নিয়মতান্ত্রিকতা থাকতে হবে। ফার্স্ট কন্ডিশন ইজ টু, আপনাকে রেগুলারিটি মেইনটেইন করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনাকে রাইটিং যেটা আমরা ক্লাসে যেটা করতে দিই, জমা দিতে বলি, আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা রাইটিং চেক করি, একটা টপিক দেওয়া থাকে, বাসায় ওটা লিখে সাবমিট করতে হয়, ওটাকে আবার ফাইন্ড আউট করে মিস্টেক গুলো এরকম এখন যে স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন ওই স্ক্রিনে আমরা দেখাই যে এটা এই ভুল, এটা হবে এটা হবে না, হুইচ ওয়ান ইজ কারেক্ট হুইচ ওয়ান ইজ নট কারেক্ট, কেন হবে কেন হবে না, এরকম আমরা পুরো ফাইন্ড আউট করে মিস্টেক গুলো দেখাই। এটা অনেকে এরকম বিভিন্ন জায়গায় ক্লাসকে শুধু হয়তো লেকচার দিয়ে দিচ্ছে বাট ফাইন্ড আউট করে দেখানো হয় না। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা লেসনে আমরা দেখাচ্ছি তাকে কি ধরনের মিস্টেক হয়। আমি সিম্পল একটা বাক্য আপনাদের সাহস দেওয়ার জন্য, যারা শুরুই করতে পারতেছেন না, হয়তো আপনি ইংলিশ বলতে পারেন ভালো, বাট ইংলিশ বলা আর রাইটিংটা কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, লিখতে গেলে বুঝবেন যে আপনার অ্যাডভার্ব কোথায় ইউজ করছেন, প্রিপোজিশন কোথায় ইউজ করছেন, কানেক্টরস কোথায় ইউজ করা দরকার ছিল, আপনি কিন্তু তখন বুঝতে পারবেন। ইংলিশ আপনি বলতে পারছেন, ইট ডাজন্ট ম্যাটার, বাট হাউ মাচ ইউ ক্যান ডেলিভার, হাউ মাচ ইউ ক্যান রাইট কারেক্টলি, দিস ইজ দ্য ফ্যাক্ট। এখানে যে বিষয়টা আমি প্রথম আপনাদের সাহস দিতে চাচ্ছি যে আপনারা যারা শুরু করতেছেন একটা বাক্য, সিম্পল একটা বাক্য কিভাবে টেনে হিস্ট্রি বড় করা যায়, হোয়াট আর দ্য এলিমেন্টস টু স্টার্ট আ সেন্টেন্স, একটা বাক্য শুরু করতে কি কি এলিমেন্টস লাগে সেটা ব্যাপারে আমি আপনাকে হেল্প করবো। আচ্ছা, প্রথমে দেখেন আমি এখানে লিখছি হাউ টু এনলার্জ আ সেন্টেন্স, সেটা বাক্য কিভাবে বড় করবো। স্যার আমি তো এই সাবজেক্ট বা অবজেক্ট এখানে আটকে যাচ্ছে, স্যার সদরঘাট যাওয়ার পর আর কি হবে তারপর খুঁজে পাচ্ছি না, স্যার কমলাপুর যাওয়ার পর তারপর কি হবে তারপর খুঁজে পাচ্ছি না, স্যার এয়ারপোর্ট চলে গেলাম তারপর যে কি হবে তারপর খুঁজে পাচ্ছি না। এরকম অনেকের সমস্যা হয়ে পড়ে। সাবজেক্ট বা অবজেক্ট স্যার এই ধারণা তো আমরা আছি, স্যার আপনি এই কথা বলার কি আছে স্যার, একই জিনিস আমি তো জন্মের পর থেকে শিখে আসতেছি, বাট আমি শুরু করতে পারি না, মানে আমি যে এয়ারপোর্ট যাবো তারপর যে ব্যাক করতে হবে এটার ইংলিশ আমি লিখতে পারি না স্যার। আমি সেই বিষয়ে আপনাদের দেখাচ্ছি, একটু জাস্ট মাইনরটা আপনারা এনজয় করবেন ক্লাসটা। দেখেন শুরুতে আমি প্রথমে বলবো একটা বাক্যের আপনার বেসিক ধারণা যে সাবজেক্ট বা অবজেক্ট, এই কনসেপ্টটা কিন্তু ফুললি ক্লিয়ার থাকতে হবে। এখানে কোনো কারো হাত দেওয়া যাবে না। এই জিনিসটা খুব মানে কনসার্নলি সিনসিয়ারলি সিরিয়াসলি আপনাকে মাইন্ড রাখতে হবে যে একটা বাক্যের সাবজেক্টকে ভার্বকে অবজেক্টকে
এটা যদি আপনি এই কনসেপ্টে আপনি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু বাক্য স্টার্ট করতে পারবেন না। সো আমি যদি প্রশ্ন করি তার অ্যান্সার দেওয়া দরকার নাই, হু ক্যান বি আ সাবজেক্ট ইন আ সেন্টেন্স, একটা বাক্যে কে সাবজেক্ট হতে পারে, কার সে শক্তি আছে, কার এবিলিটি আছে। এক কথা আমি বলবো বাক্যে, খুব খেয়াল করেন, এক কথা আমি বলবো বাক্যে সাবজেক্ট হওয়ার জন্য প্রথম শর্ত তাকে নাউন হতে হবে। কি হতে হবে স্যার? নাউন। তার নাউনের কাজ কটা তাহলে বলতে হবে, নাউনের কাজ কটা? দুইটা, সাবজেক্ট এবং অবজেক্ট। নাউনের কাজ কটা তাহলে দুইটা, সাবজেক্ট এবং অবজেক্ট। নাউনের জন্ম হয়েছে কয়টা কারণে? দুইটা কারণে, সাবজেক্ট এবং অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্ট। এখন সাবজেক্ট এবং অবজেক্ট যে বা যারা বুঝবে তারাই কি? তারাই নাউন। তারাই কি? নাউন। তার মানে চেহারা চেঞ্জ হতে পারে, নাম ভিন্ন হতে পারে, বাট তাদের কাজ কি? সাবজেক্টের কাজ মানে নাউন। ব্যক্তি একজন, বাট তার কি পদবি থাকতে পারে ভিন্ন। আচ্ছা, এবার আমরা দেখি সিম্পলি সাবজেক্ট বের করার জন্য আমরা কে দিয়ে প্রশ্ন করবো। যারা একদম শুরু করতেছেন, স্যার আমি বাক্য শুরু করতে পারতেছি না, দিস ক্লাস ফর ইউ, দিস লেসন ফর ইউ, দিস সেমিনার ফর ইউ, যে স্যার আমি শুরু করতে পারতেছি না, শুরু করতে গিয়ে আটকে যাচ্ছে, একটু মাইনরিটি আপনারা অবশ্যই ক্লাসটা দেখুন মনোযোগ সহকারে। আচ্ছা, শুরু করতে গিয়ে আমাদের প্রথম ধারণা হচ্ছে একটা বাক্যের সাবজেক্ট এলিমেন্টস লাগে। তার মানে যে কোনো নাম, এনি নেম ক্যান বি সাবজেক্ট এন্ড অবজেক্ট। যে কোনো নাম, আপনি বলেন স্যার মোবাইল দিয়ে বাক্য লিখবেন, হ্যাঁ, ইউ ক্যান স্টার্ট, নো প্রবলেম। মোবাইল আমাকে হেল্প করে, মোবাইল হেল্পস মি ইন ডিফারেন্ট ওয়েজ। ল্যাপটপ আমাকে সার্ভ করে, আপনি বই হেল্প করে, আপনি এরকম যা এলিমেন্টস আছে নাউন, সব নাউন আপনি বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারেন। আমরা মনে করি শুধু নাম মানে রহিম, রহিম, জব্বার, করিম, নজরুল, এরকম নামই শুধু বাক্যের সাবজেক্ট হতে পারে, বাট বাকি যে রেস্ট অফ এগুলো আর কি সাবজেক্ট। যে কোনো এলিমেন্টস আছে, যে কোনো নাম সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। এখন বাক্যের সাবজেক্ট বের করার জন্য আপনি কে দিয়ে প্রশ্ন করতে হবে, বেসিক ধারণা কে, কে দিয়ে প্রশ্ন করতে হবে, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবেন, আর অবজেক্ট কিবা কাকে, অবজেক্ট কিবা কাকে। এখন কি দিয়ে প্রশ্ন করলে বস্তুবাচক অবজেক্ট, আর কাকে দিয়ে ব্যক্তিবাচক, কারণ দুইটা অবজেক্ট আপনি প্লেসমেন্ট জানতে হবে, কোন অবজেক্টটা আগে কোনটা পরে। আপনি অবজেক্ট জানেন বাট বসাতে পারতেছেন না, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি বস্তুবাচক অবজেক্ট, কাকে দিয়ে ব্যক্তিবাচক অবজেক্ট। এখন একটা বাক্য শুরু করছে স্যার, আচ্ছা দেখা যাক, টিচার, খুব খেয়াল করবেন, দেন টিচার টিচেস, শিক্ষক শিক্ষা দেয়, আজ আমাদেরকে, মি আমাকে, হিম তাকে, হার মে, ইউ তোমাকে, নাসি নাসিরকে। এখন দেন কাকে দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক, তার মানে একটা বাক্যে যখন ব্যক্তিবাচক অবজেক্টটা থাকবে তখন বাক্যে কি দুইটা অবজেক্ট যখন একটা বাক্যে বসবে তখন ব্যক্তিবাচকটা আগে হবে, বস্তুবাচকটা পরে হবে। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, ব্যক্তিবাচকটা কি সবসময় পরে হবে, লাল করে দিলাম। আচ্ছা, একটা বাক্যে যখন দুইটা অবজেক্ট হবে, ব্যক্তিবাচক ও বস্তুবাচক, তাহলে ব্যক্তিবাচক বা কিভাবে বের করবো আমরা, কাকে দিয়ে প্রশ্ন করলে। তাহলে আজ হতে পারে আমাদেরকে, আমাকে হতে পারে, হিম তাকে হতে পারে, মেয়ে হলে তাকে হতে পারে, তোমাকে হতে পারে, নাসির হতে পারে। টিচার আমাকে ইংলিশ শেখায়, তাহলে কাকে শিখায়? আমাকে। কি শেখায়? ইংলিশ। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে কি ব্যক্তিবাচক অবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করলে বস্তুবাচক অবজেক্ট, আর কে শিখায়? টিচার। কে দিয়ে সাবজেক্ট, কিবা কাকে? অবজেক্ট। তাহলে কাকের অ্যান্সার অবজেক্ট দুইটা, কোনটা আগে কোনটা পরে। তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটা কি বাক্যে সবসময় কি আগে বসবে, দুইটা অবজেক্টের ব্যক্তিবাচক অবজেক্ট কি আগে বসবে, বস্তুবাচকটা পরে বসবে। তাহলে আমরা অবজেক্টের প্লেসমেন্টটা বুঝতে পারলাম যে দুইটা, একটা বাক্যে অবজেক্টটা ঠিক রাখার জন্য কি সাবজেক্ট ভার্ব, ঠিক আছে, অবজেক্ট দুইটার ব্যক্তিবাচকটা আগে, বস্তুবাচকটা পরে। এবার দেখেন ছোট বাক্য থেকে এবার আমরা বড় বাক্যে যাচ্ছি, কারণ আমার প্রথম স্লোগানটাই ছিল হাউ টু এনলার্জ আ সেন্টেন্স, কিভাবে ছোট বাক্য থেকে বড় বাক্য করা যায়। একটু জাস্ট সিম্পলি খেয়াল করেন, মনে প্রাণে খেয়াল করেন এবং শুরু করতে হবে, মানে হোয়াট এভার ইউ হ্যাভ স্টার্ট উইথ দিস। আমি প্রায় একটা কথা বলি, আপনি একটা ওয়ার্ড পান, ওয়ার্ডটা দিয়ে শুরু করবেন, একটা সেন্টেন্স পান, সেন্টেন্স দিয়ে শুরু করেন। ইফ ইউ নো দ্য প্যাসেজ, স্টার্ট উইথ দ্য প্যাসেজ। আই মিন দ্যাট যা পারেন তা দিয়ে শুরু করতে হবে, শুরু আপনাকে করতে হবে। শুরু যদি করেন তাহলে শেষ হবে, আর শুরু না করলে শেষ হবে না। ইফ ইউ থিঙ্ক যে স্যার সব গ্রামাটিক্যাল শেষ করে শুরু করবো, তাহলে আদৌ আপনার রাইটিং হবে না, আদৌ আপনার স্পিকিং হবে না। এর মানে হচ্ছে আপনি স্পিকিং রাইটিং ডেভেলপ করার জন্য আপনাকে যা পারেন তা দিয়ে আপনার পুঁজি দিয়ে শুরু করতে হবে। আস্তে আস্তে গ্রাজুয়ালি শিখবেন, ডেভেলপ করবেন, শিখবেন, ডেভেলপ করবেন। মানে ইট উইল টেক টাইম টু রিমুভ ইউর, আই শুড সে, দ্য মিস্টেকস। আপনি ফাইন্ড আউট এই মিস্টেক গুলো আপনাকে দূর করার জন্য, এটাকে এলিভেট করার জন্য আপনি যে কাজটা করতে হবে প্রতিনিয়ত লিখতে হবে, মোরালেস। আমি আস্তে আস্তে আপনি লেখা শুরু করেন, আপনি লিখবেন, লেখা শুরু করতে হবে। আপনি সাঁতার শিখবেন, পানিতে নামতে হবে। আপনি মুখে স্পিকিং শিখবেন, মুখ দিয়ে বলা শুরু করতে হবে। আমি চাচ্ছি আপনি আজকে কলম দিয়ে লেখা শুরু করেন। ভুল হোক, after mistakes, after making lots of mistake, you can write, inshallah. Trust it. Okay, start this. দেখেন পরে একটা বাক্য দেই, ফাদার গিভস, বাবা দেয় কাকে? আমাকে। কি দেয়? একটা মোবাইল। ফাদার গিভস মি আ মোবাইল, বাবা আমাকে একটা মোবাইল দেয়। প্রশ্ন করে কাকে দেয়? আমাকে। কি দেয়? মোবাইল দেয়। সিম্পল বাক্যগুলো খুব খেয়াল করেন। একটু সামনে আমরা বড় বাক্যে যাচ্ছি, স্যার গিভস মি আ চান্স ফর দ্য লাস্ট টাইম। দেখেন প্রশ্ন করেন, কে দেয়? স্যার।
কাকে দেয়? আমাকে। কি দেয়? সুযোগ। তার মানে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, বস্তুবাচক আছে। এই যে একটু বাড়াইলাম দেন ফর দ্য লাস্ট টাইম, শেষবারের জন্য আমাকে স্যার একটা সুযোগ দেয়। আচ্ছা এবার দেন, ইমরান আস্কস মি আ কোশ্চেন। ইমরান আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে। কাকে জিজ্ঞেস করে? আমাকে। কি জিজ্ঞাসা? প্রশ্ন। এবার হি, শি, আই, ইউ, দে। আচ্ছা এটা ওই যে একটু পরে বলতেছি বিষয়টা। আচ্ছা, হি গেভ মি আ চান্স। খেয়াল করেন, সে আমাকে একটা সুযোগ দেয়। এবং একটু বড় বাক্যে যাচ্ছে, দেখেন খুব খেয়াল করেন। আই ক্যাচ ফিশ ইন দ্য পন্ড উইথ নেট উইথ মাই কাজিন। খুব খেয়াল করেন, সিম্পল। দেখেন সাবজেক্ট বা অবজেক্ট, এই বেসমেন্টটা ঠিক রাখি। আমি বলছিলাম যে বাক্যের এই তিনটা এলিমেন্টস খুব ইম্পর্টেন্ট, সাবজেক্ট বা অবজেক্ট। এখানে গায়ে হাত দেওয়া যাবে না, এটার গায়ে কোন সময় হাত দেওয়া যাবে না। এইটা ঠিক রাখার পরে বাকি অংশের নাম দিয়েছি আমি নেপোটিজম। বাকি অংশের নাম দিচ্ছি কি? নেপোটিজম। আপনার হাতে লাইসেন্স দিয়ে দিচ্ছে, আপনি শুরু করেন। এখন নেপোটিজম মানে কি স্যার? স্বজনপ্রীতি। স্বজনপ্রীতি কেন বললাম স্যার? যার বাড়ি নোয়াখালী, যার বাড়ি কুমিল্লা, যার বাড়ি বরিশাল, মাইন্ড করেন না। বরিশাল না মাইন্ড করেন না, কুমিল্লা মাইন্ড করেন না, নোয়াখালী। ফর এক্সাম্পল আই এম শোয়িং দ্য রাইট ওয়ে। আচ্ছা আমি জাস্ট দেখাচ্ছি একটা জিনিস। স্বজনপ্রীতি কাকে বলে? যদি নোয়াখালীর লোক হয় বা বরিশালের লোক হয় বা কুমিল্লার লোক হয়, যে চেয়ারে বসে ম্যানেজার হলে বা কোম্পানির প্রধান, সে কি তার স্বজনপ্রীতি কি? সে তার অনুযায়ী তার এলাকার লোকজন বসাবে। জিএম, এজিএম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলেন, হ্যাঁ ডিএম, এরকম যা আছে সব কি আছে, সে তার অফিসের লোকজন মানে এলাকার লোকজন বসায়। বরিশাল হলে বরিশালের লোকজন। তার মানে কি? এটা স্বজনপ্রীতি। সে তার মতো করে, সে ম্যানেজার, তার মতো করে তার লোকজন ঢুকায়। সে প্রতিষ্ঠানের এমডি, তার মতো তার লোকজন ঢুকায়। তার মানে তার বেসমেন্টটা কি? সে প্রধান। আমার বেসমেন্টটা কি? এখানে সাবজেক্ট বা অবজেক্ট ঠিক, এই বিষয়টা ঠিক রাখতে হবে, এই তিনটে জিনিস ঠিক রাখতে হবে। বাকি অংশ আমি নাম দিচ্ছি নেপোটিজম। তার মানে কি? বাকি অংশ যা লাগবে আপনি আপনার মতো করে যাকে খুশি তাকে আগে বসান, পরে বসান। দেন আপনি একজনকে জিএম বানাইছেন আপনার কোম্পানি, আমি মনে করতেছেন যে ভালো কাজ করেন, ওরে ওরে বাদ ওরে নিচে নামায়, আরেকজন নিচে উপরে লাগে, উপরে নিচে নামায়। জিএমএস তার উপরে উপরে উঠে দিলা, জিএম নিচে নামায় যে তুমি কাজ করো ঠিক মতো, তোমার এই কাজে আমার সন্তুষ্ট না, আমার কোম্পানি ক্ষতি হচ্ছে, তুমি নিচে, তোমার উপরে ডিমোশন হলো, আরেকজন প্রমোশন হলো। তার মানে আমরা একটা বাক্য তিনটে এলিমেন্টস ঠিক রেখে আমরা বাক্যটার পরে বাড়াতে পারি। দেখেন পরে কিভাবে বাড়াতেছি, দেখেন আই ক্যাচ ফিশ, আমি মাছ ধরি, ইন দ্য পন্ড, কোথায়? পুকুরে, উইথ নেট, জাল দিয়ে, উইথ মাই কাজিন, আমার কাজিনের সাথে। এই যে এই বাকি অংশ আমি নাম দিচ্ছি নেপোটিজম। বাকি অংশের কি নাম দিচ্ছি? নেপোটিজম। নেপোটিজম কেন? আমি দেখেন এরপরে সাজাতে পারি, উল্টো পাল্লা করে আমি আমার মতো সাজাবো। দেখেন কেমনি সাজাই। পরে সেকেন্ড বাক্যটা খেয়াল করেন, আই ক্যাচ ফিশ, এই অংশটা কিন্তু ঠিক রাখতে হবে, এখানে হাত দেওয়া যাবে না। খুব খেয়াল রাখবেন, বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট এই বেসমেন্টের উপরে কোনো সময় গায়ে হাত দেওয়া যাবে না, সর্বনাশ হয়ে যাবে। খুব খুব খেয়াল রাখবেন। আচ্ছা এবার উইথ মাই কাজিন একটু চেঞ্জ করলাম, দেখেন উইথ মাই কাজিন, উইথ মাই কাজিন বসাই দিলাম। ইন দ্য পন্ড, সেম দেখেন এই উপরের সাথে কিন্তু সব ঠিক আছে, উল্টো পাল্লা করে লিখতেছি আমি। উইথ মাই কাজিন, তারপর ইন দ্য পন্ড উইথ নেট। এবার দেখেন এই বাক্যের অর্থ, এই বাক্যের অর্থ কি কোন সমস্যা আছে? নাই, বাক্যের মিনিং সেম, বাট আমি কিন্তু আমার মতো সাধারণ। দিস ইজ কল্ড নেপোটিজম। তার মানে আমি বাক্যের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ঠিক রেখে আমি বাক্য সাজাইছি। তার আমি ছোট ছোট বাক্য শুরু করবো। আই নিড টু স্টার্ট ভেরি সিম্পল, ইজিয়েস্ট ওয়ান। অনেকে স্যার আমি কমপ্লেক্স বাক্য শুরু করবো। আমি বলবো আপনাকে, আমি রিকোয়েস্ট করবো আপনি সবসময় সহজ দিয়ে শুরু করেন। সহজ দিয়ে শুরু করে আসতে সহজ থেকে কঠিন হবে। আর যারা প্রথমেই খুঁজছে কঠিন, তারা কিন্তু আটকে যায় এবং আলটিমেট তারা কি ফ্রাস্ট্রেট হয়ে যায়, ফ্রাস্ট্রেশনে ভুগে, স্যার আমারটা হচ্ছে না, আমি পারবো না। আপনি প্রথম কমপ্লিকেটেড হবেন না। ডোন্ট ফাইন্ড কমপ্লেক্স সেন্টেন্স, ফার্স্ট try to find out simple sentence with connectors. আমরা এটাও দেখাবো যে একটা বাক্যে সিম্পল সেন্টেন্সে কিভাবে কানেক্টর যোগ করে আপনি বড় করতে পারেন। আমাদের কাজ হচ্ছে আপনাকে ওয়ে দেখানো, বাট হাঁটতে হবে আপনাকে। অনেকে মনে করেন যে রাইটিং এ ভর্তি হয়ে গেলাম স্যার, মানে আমি সব পেরে ফেলবো, বিষয়টা এরকম না। আজকে যে আমি আপনার গাইডেন্স দেখাচ্ছি, এটা ওয়ে দেখাচ্ছি যে আপনি ছোট ছোট বাক্য এখন দিয়ে লেখা শুরু করেন, একদম সিম্পল একটা বাক্য শুরু করেন। সিম্পল বাক্য দিয়ে আজকে যে দেখালাম যে নিজে নিজে বড় করেন। এখন এখানে আমাদের কিছু গ্রামাটিক্যাল সাজানো গোছানো সমস্যা আছে, আমি এটা বলবো না, আমরা বলবো না। আমরা আলটিমেট চূড়ান্ত রাইটিং দেখাতে গিয়ে আমরা বলবো যে এটা এরকম সাজিয়ে ভালো হয়। এখন আমি চাচ্ছি আপনি লেখা শুরু করেন, কারণ আমার এই মেজর এলিমেন্টস ঠিক রাখার পরে এই বাক্য আমার ঠিক আছে, সমস্যা নাই, আহামরি কোনো মিস্টেক নাই এখানে। যারা বলবেন ভুল আছে তারা বলবেন যে আপনি বেশি পণ্ডিত, আপনি ওখানে থাকেন। আমি এইটা আপনার আগে লেখার সুযোগটা করে দিচ্ছি আপনাকে, যে আগে আপনি একটা লোক ঢাকায় আসছে, সে খেতেই পারে না, তাকে যদি বলেন আপনি সেরাটনে থাকবেন, খাবেন, এই ব্যবস্থা করি, যে আমাকে মানে হতাশ মানে ই করতেছে, মানে আমার সাথে মজা মারতেছে। বুঝলেন? আপনার তো বেসিকটা ই করতে হবে, বেসিক নিডটা ফিল আপ করতে হবে, শুরু করতে পারছে। আপনি আস্তে আস্তে এখানে আসার, তাহলে স্যার কোনটা আগে হলে ভালো, কোনটা পরে হলে, এটা আমরা পরে যাব। আমি চাচ্ছি আপনি একটা বাক্য শুরু করেন
এবং এই এলিমেন্টস যদি ঠিক রাখেন তাহলে আপনার কোনো মেজর কোনো মিস্টেক নাই। বাকি সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক রেখে বাকি অংশটা বড় করার চেষ্টা করবেন। এখন এখানে কি কি সমস্যা হতে পারে আপনার স্যার? প্রিপোজিশনের সমস্যা হতে পারে, আর্টিকেলের সমস্যা হতে পারে, পাংচুয়েশনের সমস্যা হতে পারে, আপনার তারপর অ্যাডভার্ব ইউজের সমস্যা হতে পারে। এই যে সমস্যাগুলো আছে, বাকি অংশে কিন্তু এই সমস্যাটা বেশি। এর পরে অংশে যে আপনি ইন দেবেন না, উইথ দেবেন না, অন দেবেন, এই যে প্রিপোজিশন একটা বিশাল সমস্যা হয়। অ্যাডভার্ব গুলো আনার সমস্যা, অ্যাডভার্ব টাইম কখন হবে, প্লেস কখন হবে, ব্যানার কোথায় কোনটা হবে, এটা কিন্তু আমরা খুব সমস্যায় পড়ি। স্যার আমি 3টে অ্যাডভার্ব, আগে হবে কোনটা পরে হবে। আমাদের কিন্তু শর্টকাট কিছু টেকনিক আছে আলহামদুলিল্লাহ। আপনাদের যে একটা শর্টকাট আপনার ওয়ে দেখাতে পারবো, বাট আপনাকে পুরো মাথায় সেটআপটা ঢুকিয়ে দিতে পারবো না আপনি যদি না নিতে চান। এখন পরে একটা বাক্য দেখে দেখেন, I sleep in the bed at 11 PM with my mother. আমি বিছানায় ঘুমাই রাত 11টায় উইথ মাই মাদার, আমার আম্মুর সাথে। এই বাক্য দেখেন চেঞ্জ করে লিখলাম I sleep with my mother in the bed at 11। তার মানে আমি বাক্যের সাবজেক্ট ভার্ব ঠিক রেখে, কিন্তু অবজেক্ট নাই, অবজেক্ট নাও থাকতে পারে, বাকি সাবজেক্ট ভার্ব ঠিক রেখে বাকি অংশ আমি কিন্তু সাজালাম পরে অংশ। আচ্ছা, পরে আরেকটা বাক্য দেখেন, I learn English at nearly 3 days a week at 11 AM with my friends। তাহলে বাক্যের সাবজেক্ট ভার্ব, আচ্ছা তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক রাখলাম, বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক রাখলাম। এবার দেখেন এই পরে যে অংশটা দেখেন, পরে অংশ খেয়াল করেন, পরে অংশটা খেয়াল করেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক রাখলাম, পরে অংশ দেখেন কত বড় বাক্য বানালাম, কত বড় বাক্য বানালাম। নেললিতে শিখি 3 দিন সপ্তাহে 3 দিন 11টায় উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুর সাথে, কত বড় বাক্য বানালাম আমি দেখেন। এখন আপনি যদি অ্যাট ইউজ করতে না পারেন, উইথ ইউজ করতে না পারেন, কোনটা আগে কোনটা পরে দিবেন না, কিন্তু আপনি কিন্তু পরে অংশ ইচ্ছা মতো সাজাতে পারবেন। শুধু প্রিপোজিশনাল মিস্টেক গুলো এটা আপনার দেখতে হবে, পাংচুয়েশন সমস্যা এটা দেখতে হবে, অ্যাডভার্বের সমস্যা এটা আপনি দেখতে হবে, এই বিষয়গুলো আপনি খুব খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই ব্যাক করে দেখেন আমরা একটু উল্টা পাল্টা করে লিখলাম, দেন আই লার্নিং শিখে রাখলাম উইথ মাই ফ্রেন্ডস আগে নিয়ে আসলাম, একদম লাস্টেরটা আগে নিয়ে আসলাম। তার মানে বলছিলাম যে নেপোটিজম মানে কি, আমি আমাকে সাজাবো, জানলে বসে আমি আমাকে সাজাবো, কাউকে সাজানো আমার টাইম নেই, তারপর আমি আমার মতো সাজাবো। দেখেন উইথ মাই ফ্রেন্ডস এট 11 AM 3 days a week at নেললি, তার মানে নেললিটা পুরো করে দিতে পারি, বুঝতে পারছেন? এখানে আমাদের অ্যাডভার্বিয়াল একটি সমস্যা আমরা ই করি, এটা আমরা আলটিমেট যখন রাইটিং এর চূড়ান্তটা রাইটিং এর পর্ব দেখে তখন বলে দিই যে আপনারা এরকম ইউজ করলে বেশি ভালো হয়। বাট আপনি এই এলিমেন্টস ঠিক রেখে বাক্য শুরু করতে পারতেছেন, সিম্পল, এই এলিমেন্ট ঠিক রেখে বাক্য শুরু করতে পারতেছেন। আচ্ছা, আশা করি আমার এই শর্টকাট অল্প কথার ভিতরে আমার অনেক কথা চলে আসছে, আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের সিস্টেমটা আমরা কি করব, কিভাবে শিখাবো। যারা আইএলটিএস পরীক্ষা দেবেন, জব নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, যে জবের জন্য ট্রাই করতে চাচ্ছেন, বিভিন্ন চাকরির জন্য ট্রাই করতে চাচ্ছেন, বিভিন্ন ব্যাংক জব, বিসিএস, যে কোনো রাইটিং এর পারপাসে আমাদের রাইটিং কোর্স আছে ইউনিক। Our writing course makes you to write any sentence correctly, smoothly, inshallah. IELTS Canada মনে রাখবেন, এই আমাদের পারপাসটা হচ্ছে একটা সেন্টেন্সটা ফুললি কিভাবে ফ্রিলি লিখতে পারবেন, কানেক্টর যোগ করে কিভাবে বাক্যটা বড় করতে পারবেন, এবার আমাদের সিস্টেমটা। এবার আসি আপনাদের এই যতটুকু বুঝিয়েছি এই ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে দ্রুত কোশ্চেন করতে হবে। যে কারো কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ? স্যার আমরা যে এটা শেখার জন্য, স্যার মানে রাইটিংটা ঠিক মতন শেখার জন্য আমাদের কি কোনো বই বা এরকম একটু রিকমেন্ড করতে পারবেন আপনি? আপনারা যদি আমাদের রাইটিং এর কোর্সে ভর্তি হন সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রয়োজনীয় শীটগুলো দেব, যদি বই লাগে সেটা আমরা প্রোভাইড করব। আর স্যার আইএলটিএস এর যে একাডেমিক যে বইগুলো আছে ওগুলা ফলো করলে কি আমাদের মানে মানে একটু হেল্প হবে নাকি? মানে আমি জাস্ট রাখবেন যাদের বেসিকে সমস্যা, আইএলটিএস এর রাইটিংটা হচ্ছে একটা ফরম্যাট গুলো দেন, 10টা ফরম্যাট দেখলে আপনি একটা ফরম্যাট লিখতে পারবেন। বাট আপনার যদি গ্রামাটিক্যাল সমস্যা থাকে, স্ট্রাকচারের যদি সমস্যা থাকে, কানেক্টর ইউজ করতে পারতেছেন সমস্যা, এগুলো কিন্তু আপনি বেসিক রাইটিং এর মাধ্যমে এগুলো শিখবেন। ওখানে আইএলটিএস এর রাইটিং এর মাধ্যমে শেখানো হবে না আপনাকে, ওখানে আপনার ফরম্যাট গুলো দেখানো হবে কিভাবে ফরম্যাট গুলো করবেন। আপনার বেসমেন্টের সমস্যা থাকলে এই বেসিক রাইটিং করতে হবে। বেসিক রাইটিং এর যে কতটা গুরুত্ব, আমার এক স্টুডেন্ট, যতগুলো স্টুডেন্ট বলছে স্যার আমরা তো বুঝতে পারি না, আমাদের তো এগুলো অনেক আগে শিখছি বাট এখন কোনো ইউজ করতে পারতেছি না স্যার। আইএলটিএস এর রাইটিং গুলো টাস্ক গুলো পড়ে কিন্তু লিখতে গিয়ে আমার স্যার ভুলে যায় কোনটা আগে কোনটা, আমি নিজের ভাষায় লিখতে পারি না নিজের মতো। কারণ আপনি যখন টাস্ক 1 বা টাস্ক 2 একটা জিনিস পড়লেন, বুঝলেন, আপনি লিখতে যাবেন। এখন বিশেষ করে টাস্ক 2 এর ব্যাপারে আমার একটা কথা, সেটা হচ্ছে পুরোটাই আপনার নিজ থেকে লিখতে হচ্ছে। লিখতে মানে কি, পুরোটা বুঝার পর আপনি নিজে থেকে লিখতেছেন। এখানে কিন্তু গ্রাফ আর চার্ট না যে আপনি গ্রাফটা দেখে দেখে ডিসক্রাইব করতেছেন। এখানে কিন্তু টাস্ক 2টা কিন্তু আপনার টোটালি দেখেন পুরো ডিসক্রিপশন,
ডিসক্রিপটিভ টোটালি বর্ণনামূলক, আপনি বর্ণনা করতেছেন আপনার নিজের মতো করে, আপনি তথ্যগুলো বসাচ্ছেন কানেক্টর যুগে, মানে ওখানে ইনফর্ম যেটা চাচ্ছে সেটাকে বেস করে। আপনি তখন কিন্তু যদি এরকম বেসমেন্ট আপনার না থাকে, বেসিক রাইটিং স্ট্রং না থাকে, এলিমেন্টস গুলো আপনার জানা না থাকে, তাহলে কিন্তু আপনি ওখানে ভালো করতে পারবেন। যে আর স্যার আমি আমার একটা প্রশ্ন ছিল। মানে এখন আমরা তো এটা আজকে মানে ফ্রি ক্লাস করতেছি, আর যারা জয়েন করেছি, হ্যাঁ, নেক্সট যে মানে আমাদের রেগুলার ক্লাস হবে, তখন কি মানে রাইটিং এর যে ক্লাসগুলো ওগুলো কি আপনি করাবেন? মানে যে আপনাদের ব্যাচের ক্লাসটা আমি নেব ইনশাআল্লাহ 20 তারিখ থেকে, বলছেন না স্যার? জি স্যার। মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে আইএলটিএস এর যখন প্রপার ক্লাস শুরু হবে ফার্স্ট থেকে, তখন কি আমাদের এখন আজকে যেমন আপনি আমাদের বেসিক নলেজ গুলো দিলেন, এগুলা তখন কি আবার রেগুলার মানে ফার্স্ট থেকে এগুলো আবার করাবেন না? না, আইএলটিএস রাইটিং করানো হবে কিনা? মানে বেসিক রাইটিং এর কোর্সে শুধু বেসিক রাইটিং এর ব্যাপারে হেল্প করবে, এবং এখানে আইএলটিএস এর কিছু জিনিস আমরা ঠিক করি, বাট টোটাল যখন আইএলটিএস ক্লাস শুরু হবে, আইএলটিএস ক্লাসের রাইটিংটা আলাদা একদম, ওখানে আলাদা টিচার, আলাদা ফ্যাকাল্টি, ওগুলো দেখবেন। আমাদের আইএলটিএস কানাডার টোটালি সিস্টেম আছে, ডিপার্টমেন্ট গুলো আলাদা, যেরকম এই বেসিক রাইটিং এর ক্লাসগুলো আমি নেই, ওখানে রাইটিং এর ক্লাস আলাদা। ওই রাইটিংটা কিন্তু এভাবে আপনাকে ভেঙে ভেঙে ধরনের বোঝানোর টাইম নেই ওদের, কারণ ওদের সময়টা খুব কম। আর ওদের যে আপনার ওখানের যে রাইটিং গুলো আছে, ওইগুলো আপনাকে 10টা 12টা দেখাতে হবে। জানেন আপনার রাইটিং ক্লাস থাকে কয়টা? 24টা ক্লাস ছিল, আপনার রাইটিং ক্লাস থাকবে 4টা থেকে 5টা থাকতে পারে, বা 7টা থাকতে পারে, এরকম। তো সেখানে আপনি এত সময় তারা পায় না, তারা শুধু আপনার ফরম্যাট গুলো দেখায়, আপনি কোন স্ট্যান্ড ফরম্যাট লিখলে ভালো হয়, আপনার ভাষাগত কি হবে, ইন্টারেকশন কি হবে ভালো, কনক্লুশন কিভাবে ভালো হয়, স্টাডিং কিভাবে করতে পারেন আপনি ভালো। আপনি যে লিখতে পারতেছেন না স্যার, শুরু করতে পারছেন, এটা তারা আপনার দেখাবেন। মানে আইএলটিএস আমি এটা অনেক তো ভুল স্যার, এটা প্রায় বলে মানে ওই কোর্স ছাড়া মানে এটা আলাদা করে করতে হবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। ওই এটা তো আপনি বেসিক রাইটিংটা করার পরে আপনি ওটা তো সাথে সাথে করবেন, বা এটার সাথেই করবেন, দুইটা মনে রাখবেন। আপনি আইএলটিএস এই রাইটিং করবেন, পাশাপাশি ওইটাও করবেন, তাহলে হবে কি জানেন, আপনার এটার মানে এই সমস্যাগুলো ব্যাকআপ এখানে পাবেন আপনি, ওইটার সমস্যাগুলো এখানে সলভ করতে পারবেন। মানে দুইটা একাত্রে করলে আপনার প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনি যখন ওই সমস্যাগুলো ফেস করবেন এখানে সমাধান পাচ্ছেন, এই জন্য একাত্রে করলে মানে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট দিতে পারবেন। এই জন্য আইএলটিএস এর সাথে পাশাপাশি আপনি রাইটিংটা করবেন, বেসিক রাইটিং করবেন, তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। স্যার আমি আব্দুল্লাহ স্যার, আমি অলরেডি ভর্তি হয়ে গেছি স্যার, কিন্তু আমি স্যার মানে ছোট বাক্যগুলো তৈরি করতে পারি, বাট বড় করতে পারি না, এটাই হলো আমার প্রবলেম। মোটামুটি বেসিক লেভেলটা মোটামুটি আমি জানি স্যার। আচ্ছা আচ্ছা, ফাইন। না জানলে যেটা করতে আমি আজকে যেটা দেখালাম, যে আপনি একটু বড় করে অভ্যাস জি করেন। স্যার। না আপনি আরো বেশ কিছু কথা আমি এক মিনিট কথা বলবো, আপনার কেউ কথা বলেন এই বিষয়ে, আমি একটু হেল্প করতেছি। আপনি আমার এখানে একটা পরামর্শ আছে, দেখেন আপনারা যারা একদম আমার আজকে এই মুহূর্তে আমাকে শুনছেন, হয়তো আমার 2 মিনিট পরে আমার লাইনটা কেটে যাবে, লাইন কেটে গেলে আবার জয়েন করা সম্ভব না। আমি কথা বলে শেষ করে দিচ্ছি, আপনাদের সবার কথাই মনের কথা। আপনি যেটা করবেন, রিডিং পড়ার অভ্যাস করতে হবে, একটা আর্টিকেল পড়বেন। যাদের একটু বেসিক ভালো আছে, আমি মনে করবো কোর্স তো করবেনই, পাশাপাশি আপনি বাসায় বসে কি করবেন, একটা রাইটিং পড়বেন, কোনো বিষয় পড়লেন আপনি, সেটা হয়তো আপনার রাইটিং টাস্ক কি করেন, বিষয়টা পড়বেন, নিজের মতো লেখার চেষ্টা করেন, ভুল হোক এরকম 10টা 12টা 20টা লেখা দেখবেন, আপনার 11 নম্বরটার পরে দেখবেন আপনি 12 নম্বরটা আগের থেকে ভালো হচ্ছে, 14 নম্বরটা আরো ভালো হচ্ছে, 15 নম্বরটা আরো ভালো হচ্ছে, 20 নম্বরটা আরো ভালো হচ্ছে। আপনার আমরা কি করি জানেন, শুধু লেকচার শুনতে চাই আর খালি শর্টকাট পথ খুঁজি, এই কারণে আমাদের আলটিমেটলি কারো মানে যেটা ইম্প্রুভমেন্ট হওয়ার কথা, আলটিমেট যে রেজাল্টটা আমার পাওয়ার কথা সেটা পাইনি। সবার কাছে আমি অনুরোধ করবো, যে যাই পারেন তাদের শুরু করেন, এবং যাদের মনে করি স্যার আমি তো এখন একটু লিখতে পারি, তাহলে আমি মনে করি আপনি এখন বিভিন্ন আর্টিকেল পড়ার অভ্যাস করেন, ম্যাগাজিন পড়ার অভ্যাস করেন, আপনার আইএলটিএস এর যে ম্যাটেরিয়ালস গুলো সেখান থেকে রাইটিং গুলো পিক করেন, নিজের মতো করে ভাষায় লেখেন, নিজে চেক করেন, দেখবেন। আর আপনি তো আমাদের সাপোর্ট পাচ্ছেনই, আবার নিজে চেষ্টা করেন, প্রতিদিন এই কাজটা করেন, আর আমরা আমাদের ক্লাস শুরু হলে ইনশাআল্লাহ আমরাও কিন্তু রাইটিং জমা নিই, সাবমিট করতে আমরা কিন্তু চেক করি যে আপনার এখানে এই ভুলটা আছে। তার মানে 10 জনের 10টা রাইটিং দিলে কিন্তু আমরা 10 জনই ভুলগুলো আপনি পাচ্ছেন, সমাধান পাচ্ছেন 10 জনের থেকে। এভাবে শুরু করেন, ইনশাআল্লাহ শুরু করলে পারবেন, এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। আমাদের এই এট দ্য সেম টাইম দুইটা কোর্স আপনারা করেন, আইএলটিএস ক্লাস, বেসিক রাইটিংটা, ইনশাআল্লাহ আপনাদের পিছিয়ে তাকাতে হবে না। টাইম শেষ হয়ে গেলে আমি আর লিংক পাঠাতে চাচ্ছি না, এখানে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। তবে একটা কথা আমি বলবো বারবার, শুরু করে দেন, যা পারেন তা দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ। আর লিখতে চাবেন, লেখার অভ্যাস করতে হবে, খাতা কলম নিয়ে প্রতিদিন বসতে হবে একটা টেবিলে, বলতে চাচ্ছেন মুখে বলার অভ্যাস করতে হবে। আপনি লেকচার না